সম্প্রতি আধার কার্ড ব্লক করা নিয়ে জনগণের মধ্যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়, যার ফলে এনআরসি সিএএ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এসবের মাঝেই গত 11ই মার্চ 2024 তারিখে প্রকাশিত হয় সিএএর মাধ্যমে নাগরিকত্বের আবেদন জানানোর নিয়মাবলী। লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে জনগণকে আবার নতুন করে বিভ্রান্ত করার চক্রান্ত শুরু করে দেয় বিজেপি। এই অবস্থায় আমাদের আবারও প্রয়োজন সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে ভালো করে জানা এবং বোঝার। আমরা সেই আলোচনাই করব কয়েকটা পর্ব জুড়ে। প্রথম পর্বে আমাদের আলোচনার বিষয় সিএএ। সিএএ কি? সিএএ বলতে বোঝানো হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 বা 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন। এমন নয় এই প্রথম নাগরিকত্ব আইন সংশোধন হয়েছে, এর আগেও হয়েছে, যেমন সিএএ 1986, বাজপেয়ীর আমলে সিএএ 2003 ইত্যাদি, যেগুলোর ইতিহাস নিয়ে আমরা পরে কোনো এক পর্বে আলোচনা করব। এই পর্বে দেখে নেব নরেন্দ্র মোদী সরকার 2019 সালে এই আইনের ঠিক কী সংশোধন এনেছিলেন। নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় এসেই এই আইন পাশ করার চেষ্টা করেন, কিন্তু সংসদে সংখ্যাধিক্য না থাকায় সেই চেষ্টা সফল হয় না। 2019 সালে পুনর্নির্বাচিত হওয়ার পর লোকসভায় সংখ্যাধিক্য থাকায় ও রাজ্যসভায় অন্য কিছু দলের সংসদে সমর্থনে মোদী সরকার এই সংশোধনী আইন পাশ করে নিতে সক্ষম হয়। সংসদে 11ই ডিসেম্বর 2019 তারিখে পাশ হওয়া এই সংশোধনীতে বলা হয় যে 31শে ডিসেম্বর 2014 সালের আগে পাকিস্তান, বাংলাদেশ অথবা আফগানিস্তান থেকে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অর্থাৎ অমুসলিম জনগণ এই দেশে এসেছেন, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে না এবং তাঁরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু এখানে নির্দিষ্ট করে একটি ধর্মের মানুষদের বাদ রাখা হয়েছে, সেহেতু এই আইন কতটা সাংবিধানিক সেটা নিয়ে যেমন বিতর্ক দানা বাঁধে, তেমনই শুরু হয় দেশ জুড়ে এই আইনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে বিগত 4 বছরে এর বিরুদ্ধে 200রও বেশি পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে, যেগুলি শুনানি বর্তমানে চলছে। বিজেপি সরকার কেন এই আইন পাশ করল? এই আইন পাশ করার মূল কারণ হল অসমের এনআরসির ফলাফল। এনআরসির পুরো কথাটি হল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ সমস্ত ভারতীয় নাগরিকের একটা তালিকা। বাজপেয়ী সরকার 2003 সালে নাগরিকত্ব আইন সংশোধন করে এই এনআরসি তৈরি বাধ্যতামূলক করেছিল। এখনো পর্যন্ত শুধুমাত্র অসম রাজ্যে এই এনআরসিকে বাস্তবায়িত করা হয়েছে, আর সেটাও এই মোদি জামানায়। আমরা এনআরসি নিয়ে আলাদা পর্বে বিশদে আলোচনা করব। আপাতত ফিরে আসি অসমের এনআরসির ফলাফলে। অসমের এনআরসিতে দেখা গেল 19 লক্ষেরও বেশি জনগণ নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি, যার মধ্যে সিংহভাগই হিন্দু, প্রায় 12 লক্ষ। স্বাভাবিকভাবেই হিন্দুত্ব রাজনীতির ধ্বজাধারী বিজেপি নিজের মুখ রক্ষার্থে এবং একই সাথে সাম্প্রদায়িক বিভাজন ছড়াতে নিয়ে আসে সিএএ 2019 বিল, যা 11ই ডিসেম্বর 2019 তারিখে সংসদে আইন হিসেবে পাশ হয়। এই আইনের দিকে দেখিয়েই বিজেপি প্রচার চালায় তারা হিন্দুদের ভালোর জন্য এগুলি করছে, কারণ বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা যে হিন্দু শরণার্থী ও অন্যান্য কিছু পূর্বোক্ত অমুসলিম জনগণ যারা এনআরসি তালিকা থেকে বাদ যাবেন, তাদের বিজেপি সিএএ আইনের মাধ্যমে বাঁচিয়ে দেবে এবং অবৈধ অনুপ্রবেশকারী আরও নির্দিষ্ট করে বললে মুসলমানদের এই ভারত থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সত্যি কি ব্যাপারটা তাই? সিএএর মাধ্যমে কি বাংলাদেশ থেকে অর্থাৎ পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দুরা বিনা শর্তে নাগরিকত্ব পেয়ে যাবেন? একেবারেই নয়।
এর জন্য জানা দরকার সিএএতে কি আছে। আগেই বলা হয়েছে যে সিএএ অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে আসা ইসলাম ধর্ম বাদ দিয়ে হিন্দু সমেত মোট 6টা ধর্মের জনগণ যারা 31শে ডিসেম্বর 2014 তারিখে বা তার আগে এই দেশে এসেছেন তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে না। এটাও বলা হয়েছে যে এই চেষ্টা মোদী সরকার আগেও করেছে, তবে আইন হিসাবে তখন পাশ করাতে ব্যর্থ হলেও 2015 সালে বিজেপি সরকার দুটো অন্য গুরুত্বপূর্ণ আইনে সংশোধন নিয়ে আসতে সক্ষম হয়। 1920 সালের পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট 1946-এর অন্তর্গত নিয়মগুলিকে সংশোধন করে বিজেপি সরকার। বলা হয় যে ধর্মীয় নিপীড়নের কারণে বা ধর্মীয় নিপীড়ন হতে পারে এই ভয়ে বাংলাদেশের আর পাকিস্তান থেকে আগত পূর্বোক্ত সম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রে এই আইন দুটির নিয়মাবলী প্রযোজ্য হবে না, অর্থাৎ তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা যাবে না। কিন্তু এর মানে কি এটাই যে তারা বিনা শর্তে ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন, যেমনটা বিজেপি প্রচার করে চলেছে? না, একেবারেই নয়। দীর্ঘ টালবাহানার পর সম্প্রতি 11ই মার্চ 2024 তারিখে প্রকাশিত হয় সিএএ 2019 আইনের মাধ্যমে নাগরিকত্বের আবেদন জানানোর নিয়মাবলী। এই নিয়মাবলীতে স্পষ্ট দেখা যাচ্ছে আবেদনকারীদের প্রথমে নিজেকে বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগান নাগরিক ঘোষণা করতেই হবে। শুধু তাই নয়, তার সাথে দিতে হবে সেই দেশের যে কোনো একটা ডকুমেন্ট। এর একটা লম্বা তালিকাও দেওয়া আছে, যার মধ্যে আছে সেই সব দেশের সরকার কর্তৃক ইস্যু করা পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, স্কুল অথবা কলেজ সার্টিফিকেট, সে দেশের জমির দলিল, পূর্বপুরুষের সেই দেশের নাগরিকত্বের কোনো প্রমাণ অথবা সরকার কর্তৃক ইস্যু করা এমন কোনো ডকুমেন্ট যা প্রমাণ করবে যে আবেদনকারী বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিক। তার সাথে আবেদনকারী যে 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছিলেন তারও একটা প্রমাণ দিতে হবে। এর জন্য দেওয়া আছে ভারত সরকার কর্তৃক ইস্যু করা বিভিন্ন ডকুমেন্টের একটা লম্বা তালিকা, যেটি আবেদনকারীকে জমা দিতে হবে। অর্থাৎ একজন হিন্দু উদ্বাস্তুও অটোমেটিক বা বিনা শর্তে নাগরিকত্ব পাবেন না। সুচতুরভাবেই এই কথাগুলিকে সিএ এর মধ্যে রাখা হয়নি, কিন্তু নিয়মাবলীর মধ্যে স্পষ্ট করে এই শর্তগুলিকে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য আইন নয়, নাগরিকত্ব দেওয়ার জন্যই আইন। সেটা কি আদৌ সত্যি? একেবারেই নয়। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ নিজেই সংসদে বলেছেন, আপনি ক্রোনোলজি বুঝে নিন। প্রথমে সিএএ, তারপর এনআরসি। অর্থাৎ বিজেপি স্পষ্টতই বলতে চাইছে যে সিএএ দিয়ে হিন্দু উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন, তারপর এনআরসি দিয়ে মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বিতাড়ন করতে হবে। কিন্তু মোদি, শাহ, বিজেপি, আরএসএস যেটা বলছে না সেটা হলো যারা সিএএ এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের প্রথমেই নিজেদেরকে বিদেশি বলে ঘোষণা করতে হবে। যদি আপনি বা আপনার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসেও থাকেন, এতদিন আপনার ভোটার কার্ড, আধার কার্ড সব হয়ে গেছে, আপনি ভোট দেন, সরকারি চাকরি করেন, আপনার ছেলে মেয়ে সরকারি স্কুল কলেজে পড়াশোনা করে, আর এদিকে নাগরিকত্বের আবেদন করার সময় আপনি নিজেকে বিদেশি বলে ঘোষণা করছেন। এই ঘোষণার পর আগামী দিনে মিথ্যা বলে ভোটার কার্ড, আধার কার্ড পাওয়ার অভিযোগে আপনার জেলও হতে পারে। নিদেন পক্ষে ভোটার কার্ড, আধার কার্ড সব সারেন্ডারও করতে হতে পারে। আপনি তৈরি তো এইসব রিস্ক নিতে? আর আবেদন করলেই নাগরিকত্ব পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা একটা আবেদন যা রিজেক্টও হতে পারে। সেক্ষেত্রে আপনার একুল ওকুল দুকলই গেল। অসমের ক্ষেত্রে ব্যাপারটা আরও মজাদার। দুদিন আগেই আবেদনকারী এনআরসি এর সময় নিজেকে ভারতীয় বলেই দাবি করেছেন। এখন তালিকায় নাম না ওঠায় নিজেকে বিদেশি বলে ঘোষণা করতে হবে।
বলাই বাহুল্য যে আপনার নাগরিকত্ব ও নাগরিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে এই বিজেপি সরকার। আর পরিসংখ্যান কি বলছে? সংসদে যৌথ কমিটিতে যখন সিএএ নিয়ে আলোচনা হচ্ছিল, তখন সেই কমিটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে জানতে চায় যে সিএএ পাস হলে তার আওতায় কতজন নাগরিকত্ব পাবেন। আইবি জানায় যে নাগরিকত্ব আইন সংশোধন সুবিধা পাবেন মাত্র 31,313 জন অমুসলিম সংখ্যালঘু। তাদের মধ্যে 25,447 জন হিন্দু, 5,807 জন শিখ, 55 জন খ্রিস্টান, 2 জন বৌদ্ধ এবং 2 জন পার্সি। যৌথ কমিটির তরফে যখন প্রশ্ন করা হয় যে সেই সব জনগণের কি হবে যারা ধর্মীয় নিপীড়নের কারণে এই দেশে এসেছেন কিন্তু দেশের প্রবেশের সময় তেমনটা কোথাও ঘোষণা করেননি, এর উত্তরের সাফ জবাব, সেই সব জনগণকে প্রমাণ করতে হবে যে তাদের এদেশে আসার একটাই কারণ হলো ধর্মীয় নিপীড়ন। এবং সাথে আইবি এটাও জানায় যে ভারতে প্রবেশ করার সময় তেমনটা না জানিয়ে এতদিন পর এখন সেই কথা বললে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগেই সেই দাবি যাচাই করে দেখবে দেশের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। আর এদিকে বিজেপি আরএসএস নেতারা বলে বেড়াচ্ছে যে এই আইনে 1 থেকে 1.5 কোটি উদ্বাস্তু নাকি নাগরিকত্ব পাবেন। পশ্চিমবঙ্গে নাকি মতুয়া সম্প্রদায়ের 70 লক্ষ মানুষ নাগরিকত্ব পাবেন। আপনারাই ঠিক করুন কোনটি বিশ্বাস করবেন, সরকারি গোয়েন্দা সংস্থার লিখিত বক্তব্যকে নাকি কিছু রাজনৈতিক নেতার মিথ্যা ভাষণকে। এখনো সময় আছে, বুঝুন সিএএ এনআরসি শুধুমাত্র মুসলমানদের নয়, কোটি কোটি হিন্দুরও নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা চক্রান্ত। বিষয়টা আরও ভালো করে বুঝতে হলে জানতে হবে এনআরসি নিয়েও। তাই চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতেও।